আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওটি যখন করছি তার থেকে 3 দিন পরে, জাস্ট 3 দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে জায়গাতে বসবাস করছি সেখানে কোনো মিছিল নেই, মিটিং নেই। মিছিল মিটিং দেখার জন্য, নির্বাচনের আমেজ বোঝার জন্য আমাকে ফেসবুকে যেতে হয়। মূলধারার যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ওই রকম নির্বাচন নিয়ে বিভিন্ন সময়টিতে। এমনকি বিএনপির জামানাতে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল, অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল, কিংবা মোসাদ্দেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন খেলা হয়েছিল তেজগাঁতে, ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো, ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে চার-পাঁচটি সিট, চার-পাঁচটি হবে না। ওখানে নুরুল হক নুরু, এখানে রুমিন ফারহানা, এই দুটো সিট নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা। বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন। জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম। একটি কর্ম হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন, তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন, এটি আসছে। আর জামাতের একজন নেতা, সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান, তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন, তার সঙ্গে 4-5 জন লোক, কৃষকরা বসে বসে খাচ্ছিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা খাচ্ছ, ওখান থেকে আমাকে 1 লোকমা খাওয়াই দাও। মানে অতিরিক্ত মার্কেটিং। তো অন্যান্য সময় যেটা হয়, সভা, জনসভা, মিছিল, মিটিং, মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে তছনছ হয়ে যায়। এখানে ছোট ছোট প্রার্থীরা আছে যারা নতুন আসছেন, তারা চেষ্টা করছেন, যেমন তাসনিম যারা চেষ্টা করছেন, একা একা ঘুরছেন। আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রিক। তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আর বিভিন্ন লোকজন, আমাদের দেশে যা হয়, মানুষের খুব আগ্রহ থাকে। জাইমার রহমান যাচ্ছে রিক্সায় করে, একজন রিক্সাওয়ালাকে সে একটা কাগজ দিল, রিক্সাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল। কেন সে কাঁদলো সে নিজেও জানে না। আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো, জাইমার রহমান, তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন যে কান্নার কি হলো এখানে। এই হলো আমাদের বাঙালির আবেগ। তো এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র 3 দিন আছে, তো সেক্ষেত্রে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কোন দিকে যাবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না। খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট, এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি, তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে, এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া লক্ষণ তো ভালো নয়। হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কি? পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কজন, গত 17 মাসে যে কয়জন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন, সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে তেমন এটা জড়াননি, নিজের স্বাতন্ত্রতা বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব তৌহিদ অন্যতম। আরও একজন লোক, তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়, তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ। তারা সাধারণত এরকম ধরনের বিতর্কের মধ্যে তেমন একটা জড়াননি। একেবারে যেগুলো না বললেই নয় সেগুলো তাকে বলতে হয়েছে, যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তাকে করতে হয়েছে। ইন জেনারেল দে আর জেন্টলম্যান। বাকি যারা আছেন তাদের মোরালে সবার মধ্যেই আতঙ্ক লক্ষ্য করা গেছে, সবার মধ্যে বিরক্তি, সবার মধ্যে ভয়। এবং তাদেরকে নিয়ে যদি আপনি যে কোনো বিতর্ক করেন, সেটা অপবাদ হোক, যা কিছু হোক, লোকজন বিশ্বাস করবে। যদি বলেন ওরা পালিয়ে যেতে চায়, বিশ্বাস করবে। যদি বলেন ওরা দুর্নীতি করেছে, বিশ্বাস করবে। যদি বলেন যে ওরা খারাপ ব্যবহার করেছে, বিশ্বাস করবে। মানে এনিথিং ব্যাড, এনিথিং ওয়ার্স্ট, এনি দুর্নাম, এনি বদনাম,
সবকিছুই এই উপদেষ্টাদের সঙ্গে, বিশেষ সহকারীদের সঙ্গে, ওনার ঘনিষ্ঠজনের সঙ্গে, বা এই সময়টিতে কিছু আমলা কামলা হঠাৎ করে খুব শক্তিশালী হয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধে আপনি যাই বলেন লোকজন বিশ্বাস করবে। আসলে ঘটনাটা কি? সত্যিকার অর্থে কি উপদেষ্টারা তাদের যে রঙিন পাসপোর্ট, মানে লাল পাসপোর্ট, এটি জমা দিয়েছেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট? এই প্রসঙ্গ আলাপ আলোচনা না করে মূলত যেটি আলোচনা করব সেটি হলো যে বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন ঘনিষ্ঠ, তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে গেছে, একেবারে নিম্নগামী। এখান থেকে আসলে তাদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না। তাদের জন্য এই সমাজ, এই সংসার নিরাপদ নয়। এমনকি ধরুন জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ, তারা তো বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি দেখলাম যে মিস্টার বশির রহমান রাঙা, তিনি রংপুরে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে কথা বলছেন এবং বলছেন যে হ্যাঁ, এটা তো সত্য কথা, আমরা তো দোষর ছিলাম, আমি তো শেখ হাসিনার মন্ত্রী ছিলাম, এটা আমি অস্বীকার করতে পারবো না, যা হবার তাই হবে, যদি জনগণ বিচার করে করবে, যদি জেলে যাওয়া লাগে যাব, যদি আমাকে ভোট দেয় দেবে, না হলে দেবে না। এইরকম স্বরলোক্তি বা এরকম বুক চিতিয়ে কথা বলার ক্ষমতা আসলে এই মুহূর্তে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কারোরই নেই, যেটা জাতীয় পার্টি দেখাচ্ছে। আমি জাতীয় পার্টির জিএম কাদেরকে বেশ কয়েকদিন সমালোচনা করেছি, আমার বিরক্তি ছিল এই ভদ্রলোকের প্রতি বিভিন্ন কারণে। কিন্তু এই গত 17 মাসে দেখলাম যে বাংলাদেশে যদি নেতা হওয়ার যোগ্যতা কারো থাকে বিরূপ পরিস্থিতিতে, সেই যোগ্যতা জনাব জিএম কাদেরের আছে, সেই যোগ্যতা জনাব শামীম হায়দার পাটোয়ারি, তার সেক্রেটারি আছে। অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে, তারা অফিস ছাড়েনি, পুলিশ এসে তাদেরকে অফিস থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা কিন্তু পালাননি। আবার যেদিন অফিস পুড়িয়ে দিয়েছে তার পরের দিন সে পুরানো অফিসেই তারা আবার চেয়ার টেবিল বসিয়ে তারা অফিস করেছেন। জিএম কাদের বয়স্ক মানুষ, তার বয়স প্রায় 80 বছর, দেখতে কিন্তু ওরকম মনে হলো তার বয়স 80 বছর। তো এই এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত তার অনেক একটা সুনাম ছিল, তার সততা নিয়ে, ভদ্রতা দিয়ে, নম্রতা নিয়ে মানুষ ইতিবাচক কথাবার্তা বলতেন এবং আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তো এরশাদের মৃত্যুর পর যে লাস্ট 2024 সনের নির্বাচন হলো, ওই সময়টা থেকে তার বদনাম হতে থাকে যে তিনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন, মানে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকা কর্মীদেরকে দেননি, মনোনয়ন বাণিজ্য করেছেন, দলের বাঘা নেতাদেরকে বাদ দিয়ে নিজের নিকটজনদেরকে নমিনেশন দিয়েছেন। এরপরে তার স্ত্রী শরীফা কাদের, তাকে দলের বড় পদ দেওয়া থেকে শুরু করে পার্লামেন্টে নেওয়া, এই ব্যাপারে তিনি যে কর্মকাণ্ড করেছেন এগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল এবং সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে ভারতের কথা মতো তিনি আওয়ামী লীগের সহযোগী হয়েছিলেন, অথচ ওই সময়টাতে সবার দাবি ছিল তিনি নির্বাচন বয়কট করবেন। তো সেই কারণে আমিও তার প্রতি বিরক্ত ছিলাম, তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু ভদ্রলোক কখনোই সেটার প্রতিক্রিয়া দেখাননি। এই জন্য আমি কৃতজ্ঞ। তিনি ওই সময়টাতে কি বিপদের মধ্যে ছিলেন সেটা তিনি এখন বলার চেষ্টা করছেন যে আমি তো, আমার হাত পা বাঁধা ছিল। আমার ভাই এরশাদ সাহেব সে 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, কোনো মানুষ তো তাকে রক্ষা করতে আসেনি। তাকে ডিজিএফআই লোকজন চিৎপটাং করে ধরে নিয়ে তাকে শুয়ে রেখেছে সেই সিএমএসে, এবং সেখানে বসে তার কিছু করার ছিল না, টু শব্দ করলে তাকে মেরে ফেলা হতো। সেখানে সুজাতা সিং এসে তাকে যে হুকুম দিয়ে গেছে সেই হুকুমের বাইরে জাতীয় পার্টি যাওয়ার কোনো স্বার্থ ছিল না। তো আমি কি করব এখানে? আবার যখন আমার ভাই মারা গেল, সেখানে আমার ভাবিকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল, আমি একটা টু শব্দ করে তার সঙ্গে সঙ্গে আমার ভাবিকে দলের নেতৃত্ব দিয়ে দেওয়া হবে, এভাবে চক্রান্ত করা হলো। আমার দল টিকিয়ে রাখতে হবে, তো দল টিকিয়ে রাখার জন্য আমাকে এই কাজ করতে হয়েছে, আমি নিজে বাঁচবো, দল টিকিয়ে রাখবো, এই কথাগুলো তিনি অকপটে বলছেন এখন। দ্বিতীয়ত হলো যে এখানে আমার দলের মধ্যে বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, তারা আমাকে চাপ প্রয়োগ করছিল। আমি কি করবো? আমার এর পক্ষে আমার বাইরে করার কিছু ছিল না। এই সমাজ আমাকে আশ্রয় দিত না, এই রাষ্ট্র আমাকে আশ্রয় দিত না। এখন অনেকে সমালোচনা করছে, কিন্তু আমি যদি ওই অবস্থাতে 2 দিন পালিয়ে কারো বাড়িতে থাকার চেষ্টা করতাম, প্রত্যেকটা লোক মানে দরজা বন্ধ করে দিত আমার জন্য। তো আমার তো ভারতের বাইরে যাওয়ার কোনো সাধ্য ছিল না, ক্ষমতা ছিল না। এখন যেভাবে অনেকের অনেক কিছু করার সুযোগ নেই, এই কথাগুলো তিনি এতটা সাবলীলভাবে এই সময়টাতে বলছেন এবং যেভাবে বুক ফুলিয়ে চলছেন, এর 10 ভাগের 1 ভাগ ক্ষমতা যদি সেই আওয়ামী লীগের 10 জন লোকের থাকতো, যে জিএম কাদের যে কাজটা করছে সেই কাজটা আমি করব, শামীম হায়দার পাটোয়ারি যে কাজটা করছে, সে যেভাবে দাঁড়িয়ে বলছে না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া গৃহযুদ্ধ বেঁধে যাবে, মানে যে কথাগুলো বলার, তাকে আপনি আওয়ামী লীগের দোষর বলেন, ভারতের দোষর বলেন, দুর্বল বলেন,
তারা কিন্তু তাদের কথা বলে যাচ্ছে এবং ভারতের পক্ষ থেকে, ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে গ্রিন সিগন্যালগুলো দেওয়া হয়েছে, সেই গ্রিন সিগন্যাল নিয়ে তারা যেভাবে বীর দকে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী লীগের অনেক লোকের পেছনেও কিন্তু এইভাবে অনেক আশীর্বাদ ছিল বা আছে, কিন্তু তারা কিন্তু সেই নিজেদের অপকর্মের কারণে তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পাচ্ছে না। আর এর কারণেই যারা এই মুহূর্তে মব করছেন, এই মুহূর্তে যারা নির্বাচন ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন, বা এই মুহূর্তে যারা একতরফা নির্বাচন করে জয়লাভ করার চেষ্টা করছেন এবং যারা রাজনীতির শূন্যতা তৈরি করছেন, তাদের সবার জন্য এটি একটি মহোৎসব হয়ে পড়ছে। যেটা বলছিলাম, বর্তমান উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে একেবারে প্রধান উপদেষ্টা, তারপর ওনার ঘনিষ্ঠজন প্রেস সচিব থেকে শুরু করে লামিয়া মোর্শেদ, অন্যান্য যারা তিনি বিদেশ থেকে এনেছেন, কি আশিক বা লুৎফে বা খলিলুর রহমান, তারা কেউ কিন্তু শান্তিতে নেই। সবার মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, এবং এই মুহূর্তে তারা বাংলাদেশে বন্ধুহীন, এতটা বন্ধুহীন যে আপনি দেখবেন যে আর এই ইলেকশনটা যদি হয়ে যায়, ইলেকশনের পরে তাদের সঙ্গে কারো সম্পর্ক ছিল এ কথা কেউ স্বীকার করবে না। তারা যদি কাউকে বলে যে ওরে ভাই তুমি তো আমার কাছে গিয়েছিলে, সে বলবে দূর 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 হ, তোদের কারোর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। এই হলো রাজনীতি, এই হলো রাষ্ট্র ক্ষমতা। এখানে যতক্ষণ আপনার ক্ষমতা আছে, সব মানুষ আপনার পায়ে যদি আবর্জনা থাকে, তারা লেহন করে বলবে হুজুরের আবর্জনা মধুর মতো মিষ্টি লাগে। আর যখন আপনি বিপদে পড়বেন, কাউকে যদি বিপদগ্রস্ত অবস্থায় নিজের সব কিছু দান করতে চান, টাকা পয়সা, বাড়ি, জমি, জিরের সব কিছু, যে আমাকে একটু আশ্রয় দাও, কেউ আপনাকে আশ্রয় দেবে না। যেভাবে গাদ্দাফিকে দেয়নি, যেভাবে আপনার আইয়ুব খানকে দেওয়া হয়নি, ইয়াহিয়া খানকে দেওয়া হয়নি, টিক্কা খানকে দেওয়া হয়নি, সাদ্দাম হোসেনকে দেওয়া হয়নি, একইভাবে রাজনীতিতে যদি কেউ পচে যায়, কেউ তাকে আশ্রয় দেবে না। বাংলাদেশে বুকে হাত দিয়ে বলেন তো আপনারা, কার এত সাহস আছে এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষ 10 জন নেতার মধ্যে যে কোনো একজন প্রকাশ্যে এসে আপনার বাড়িতে থাকবে, আপনি আশ্রয় দেবেন ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে, বাহাউদ্দিন আসিমকে, এই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাদের ছায়া দেখার জন্য, তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার জন্য কত মানুষের কত আকুতি ছিল। সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে আর অনেকে গত 15 বছর ধরে কত মানুষ তাদের দালালি করেছে। আজ এই বাংলাদেশে কত মানুষকে তারা উপকার করেছেন। তারা কি খালি ক্ষতি করেছেন? আপনাদের কাউকে কি উপকার করেননি? এখন একজন বলেন তো যে আমার এই টাকা সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব তো ওবায়দুল কাদেরের জন্য, সব তো নানক সাহেবের জন্য, সব তো বাহাউদ্দিন আসিমের জন্য। সে দয়া না করলে তো আমরা এই কাজটা পেতাম না। কাজে আমি বাংলাদেশে আছি, আমার বেঁচে থেকে লাভটা কি? আমার জীবন চলে গেল, যদি জেলে যেতে হয় আমি বাহাউদ্দিন আসিম এবং তার পরিবারকে আশ্রয় দেব, এবং আমি কলকাতাতে তাদেরকে টাকা পাঠাচ্ছি বা পাঠাবো। বাংলাদেশে এমন কোন বীর আছে বলেন তো এখন? এমন কোন হিরো আছে এই কথা বলতে পারে? নেই, নো ওয়ান। তো কাজেই 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন, প্রায় 75 বছরের একটি অবিচ্ছেদ্য রাজনৈতিক ইতিহাস, এখনো ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, রাজনীতি, অর্থনীতি, নগদ টাকা থেকে শুরু করে দেশি বিদেশি যে প্রভাব প্রতিপত্তি, আওয়ামী লীগের কাছে কোনো রাজনৈতিক দল এখন দাঁড়াতেও পারবে না। বিএনপি হয়তো বাতাস চলছে, জোয়ার চলছে, সে জোয়ারে তারা যাকে বলা হয় পাল তুলে দিয়েছে। জামাতের একই অবস্থা। কিন্তু সত্যিকার অর্থে যদি এখনো ইতিবাচক নেতিবাচক যে কোনো বিষয়ে আপনি সূচক তৈরি করেন, আওয়ামী লীগের ধারে কাছে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই। শেখ হাসিনা জয় এখনো তাদের যে দাপট সারা দুনিয়াতে, এটা সমপর্যায়ের দাপট কারোর নেই। তো সেই অবস্থাতে আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিবেন, বা আপনি বুক ফুলে বলবেন যে আমি আজকে শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলবো, দিস ইজ মি, আমার নাম অমুক, বাপের নাম অমুক, বাড়ির নাম অমুক, এই কথা বলে ফেসবুকে একটা ঘোষণা দেন তো? কারো নাই।